দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে আজকের অতিথি বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে, বিশেষ করে পরিবেশ এবং তার ব্যক্তিগত আন্দোলন। পরবর্তীতে তিনি এখন যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং অবশ্যই তার যে প্রতিজ্ঞা আছে এই মন্ত্রণালয়কে ঘিরে, সে বিষয়ে তিনি আমাদেরকে অবগত করছিলেন। রাজনীতির বিষয়ে আমরা এসেছি এবং রাজনীতির বিষয়ে আমরা যখন কথা বলছিলাম তিনি বারবারই বলছিলেন যে এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, ছাত্র জনতার কারণেই এই সরকারের গঠিত হওয়া এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দলের মতো কর্মকাণ্ডের চেয়ে এই সরকারের কর্মকাণ্ড একটু ভিন্ন। কতটা ভিন্ন সেটি আমরা প্রথমেই জানার চেষ্টা করছি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। আমরা জানি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সৈয়দা রেজওয়ানা হাসান, অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, ভারতেও বলা হচ্ছে, বাংলাদেশেও বলা হচ্ছে যে নতুন একটি সম্পর্কের ধারায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উপনীত। আমি যদি আপনার কাছে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই যে এই নতুন সম্পর্ককে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? একটা কথা আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে ভারত আমাদের তিন পাশেই ভারত এবং সে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত এবং বাংলাদেশ কিন্তু অভিন্ন ইতিহাসও শেয়ার করে। কাজে ভারতের সাথে আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। গত 15 বছরে ভারতের সাথে আমাদের সম্পর্কের এক ধরনের হিসাব নিকেশ ছিল, যেখানে পাবলিকের একটা, সাধারণ মানুষের একটা পারসেপশন আছে যে ভারত হয়তোবা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যেভাবে মূল্যায়ন করার কথা সেটা মূল্যায়ন না করে হয়তো একটি রাজনৈতিক দলের মাধ্যমেই বাংলাদেশকে দেখতে চেয়েছে। সেই রাজনৈতিক দল কি আওয়ামী লীগ? জি, আওয়ামী লীগের লেন্সের মাধ্যমেই বাংলাদেশকে দেখতে চেয়েছে। সেখান থেকে যদি এখনকার পরিস্থিতি দেখেন, যখন আমাদেরকে বা বিভিন্ন অন্য দলকে, যে যদি একটি নির্দিষ্ট দল ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে একেবারে মৌলবাদ চলে আসবে, সকলেই একেবারে ধর্মান্ধ হয়ে যাবে, এরকম একটা প্রচারণা চালানো হচ্ছে। তো সেটা তো আসলে সঠিক কথা নয়। বাংলাদেশে ইসলামী দল আছে, সেরকম ভারতেও তো হিন্দুত্ববাদের দল আছে এবং তারাই তো ক্ষমতায় আছে, তাই না? কিন্তু বাংলাদেশে কিন্তু ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত ক্ষমতায় যায়নি। ফলে ধর্মনিরপেক্ষতার দিক থেকে বাংলাদেশকে যদি বিচার করতে হয় তাহলে বাংলাদেশের প্রধান প্রায় সকল রাজনৈতিক দলেরকেই আপনার একটু করে হলেও কৃতিত্ব দিতে হবে, কারণ তারা অনেক সময় অনেক দলের সাথে সম্পর্ক করেছে, জোট গঠন করেছে, কিন্তু তার অর্থ এই না যে ধর্মীয় ধর্মান্ধতা বা ধর্মীয় সুপ্রিমেসি বাংলাদেশের কোনো জনগোষ্ঠী কখনো রাষ্ট্রীয়ভাবে ক্লেম করেছে বলে। এখন আমরা আমাদের সম্পর্কটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে করতে চাই। আমরা আমাদের পররাষ্ট্রনীতিটাকে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এরকমটাই দেখতে চাই। ফলে সম্পর্কটা যদি কোনো জায়গায় আমরা মনে করি যে সেখানে ন্যায্য নেই, আমরা আমাদের যা প্রাপ্য আমরা তা পাচ্ছি না, আমাদেরকে প্রতিবেশী হিসাবে যেরকম রাষ্ট্রকে এবং জনগণকে সম্মান করার কথা সেটা হচ্ছে না, একটা দলের লেন্স দিয়ে দেখা হচ্ছে, তাহলে আমরা তো ওইটাকে আমরা রিভিজিট করবই। হ্যাঁ, কিন্তু ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মধ্যেই সম্পর্কটা সুন্দর থাকলে আসলে সাউথ এশিয়াতেও তো একটা এটারও একটা যে রিজিওনাল ইন্টিগ্রেশন সেটা অনেকটা ত্বরান্বিত হবে। আর ভারতের জায়গা থেকে ভারতকে চিন্তা করতে হবে। আবার আমি কি চিন্তা করলাম, বাংলাদেশ কি চিন্তা করলো, এটা তো এককভাবে কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের বার্তাগুলো ভারত ইন্টারনালাইজ করে এবং বিবেচনায় নেয়। এবং ভারতের সাথে দেখেন আপনি মালদ্বীপেরও সম্পর্ক একটা পর্যায়ে চলে গেছে, পাকিস্তানের সাথে তার সম্পর্ক সবসময়ই টেনশনের, নেপালের সাথে তার যে সম্পর্ক সেটা ভারত কিভাবে বিবেচনা করে ভারত বুঝবে। ফলে একটা বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের কিন্তু বাড়তি কিছু দায়িত্ব আছে, যে এই রিজনটাকে বন্ধুত্বপূর্ণ রাখা, এই রিজনটাকে সৌহার্দ্যপূর্ণ রাখা, পারস্পরিক
সহমর্মিতা রাখা, সমতা রাখা, ন্যায্যতা রাখা, এগুলোর দায়িত্ব যে বড়, তাকে তো একটু বেশি নিতেই হবে। এবং সেখানে যেন আমরা মনে করি যে ভারত আমাদেরকে সমতা এবং ন্যায্যতার কথাই বলবে, সেটা আমরা অবশ্যই বারবার আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং সেই ব্যাপারে আমার মনে হয় না যে আমাদের আপোষের কোনো সুযোগ আছে। একটি বিষয় আপনি বলেছেন যে একটি দলের লেন্সের চোখে বাংলাদেশকে দেখা। এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এই যে নতুন ডাইমেনশনে পৌঁছেছে বাংলাদেশ, এতদিন ধরে যে সম্পর্ক ছিল, এখন যে সম্পর্কের পুনর্মূল্যায়নের প্রশ্ন আসছে, আপনার কাছে কি মনে হয় কিনা যে এই সম্পর্ক পুনর্মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ঘাটতি অথবা অনুপস্থিতি অথবা স্বৈরতন্ত্র কিংবা এখন ফ্যাসিবাদ, যেভাবেই আমরা বর্ণনা করি না কেন, এটি কি মুখ্য? ভারতের সাথে তো বাংলাদেশে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, আপনি কালচারাল সাংস্কৃতিক সম্পর্কের কথা ইতিমধ্যে আপনি বলেছেন, এবং আরও বৃহৎ পরিসরে আমাদের যে সম্পর্কগুলি আছে সেই সম্পর্কের ভিত্তি হিসাবে বর্তমানে যে সম্পর্ক আমরা বা বাংলাদেশ যখন পর্যবেক্ষণ করবে, কোন বিষয়টি গুরুত্ব পাবে? গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি ভারতের কমিটমেন্টের প্রশ্নে যে ঘাটতি ছিল সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ, নাকি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিষয়গুলো এখানে গুরুত্ব পাবে? এগুলোকে কি আপনার আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? আমি তো মনে করি না সুযোগ আছে বলে। গণতন্ত্রের কথা যখন আমরা বলবো, আমাদের পলিটিক্যাল অর্ডার কি হবে সেটা আমাদের দেশের জনগণ ঠিক করবে। এইখানে তো বাইরের কোনো দেশের কোনো ধরনের আধিপত্য বিস্তারের কোনো প্রশ্নই আসে না। সেই আধিপত্য বিস্তার যদি কোনো শক্তি করতে যায়, এটা শুধু ভারত বাংলাদেশ কেন, আপনি বিশ্বের দিকেই তাকান। কোনো একটা দেশ যদি অর্থনৈতিক ক্ষমতার জোরে বা ভৌগোলিক অবস্থানের জোরে কিংবা সামরিক শক্তির জোরে অন্য একটা দেশের উপর আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্য কি পৃথিবীতে কোনো দেশ কখনো অন্য দেশের উপর বিস্তার করতে পেরেছে? একেবারে স্মুথলি পারেনি তো। আপনি এখনো দেখেন যে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটেছে, প্যালেস্টাইনের মানুষ কি হাল ছেড়ে দিয়েছে? তারা তো তাদের সার্বভৌমত্বের জন্য, তাদের রাজনৈতিক অধিকারের জন্য, তাদের ভূখণ্ডের অধিকারের জন্য তাদের হাতে ইসরায়েলের মতন কোনো অস্ত্র বা অন্য কিছু নেই, তারপরেও তো তারা লড়াই করেই যাচ্ছে। সুতরাং এইটা কখনো সম্ভব হয় না যে আপনি একটা জিনিস আরোপ করে দেবেন, আপনি একটা নিয়ন্ত্রণে রাখবেন, আর অন্য একটা দেশের জনগোষ্ঠী সেই নিয়ন্ত্রণ এবং আধিপত্য মেনে নেবে। এটা গ্লোবালিও কোথাও হয়নি। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের দেশে আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে যে অন্য কোনো দেশের, আমাদের দেশের কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের ব্যাপারে পক্ষপাতিত্বের কোনো সুযোগ থাকবে না যতক্ষণ পর্যন্ত মানুষ, ওই দেশের, আমার দেশের মানুষ ওই রাজনৈতিক দলের ব্যাপারে তার সমর্থন না থাকে। সকল দেশকেই তো আমার দেশে এসে কোনো একটা সরকারের সাথে কথা বলতে হবে, কিন্তু সরকার সর্বাবস্থাতেই জনগণ কর্তৃক নির্বাচিত হতে হবে, জনগণ কর্তৃক যেতে হবে। গণ অভ্যুত্থানের ফলে আমরা এসেছি, এখানে নির্বাচনের সুযোগ নেই, কিন্তু গণ অভ্যুত্থানের ফলে আসা আমাদের যে সরকার, আমরা সেখানে অবশ্যই চাইবো যে আমাদের কনসার্ন গুলোকে বিবেচনা করা হোক বা আমাদের মতামত গুলোকে নেওয়া হোক। কাজে এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় আধিপত্য বিস্তারের কোনো একটা দলের পক্ষ নিয়ে বা কোনো একটা শক্তির পক্ষ নিয়ে সেটা যেই করতে চাক না কেন, যেখানেই চাক না কেন, কোথাও সেটা সফল হয়নি। সাময়িক হয়তো কিছু টিকে থাকাতে চায়। আর ভারতের সাথে আমাদের ভূখণ্ডের দেখেন আমাদের ৩ দিকেই তারা আছে, আমাদের অভিন্ন জলরাশি রয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে। আপনি যদি ইউরোপের দিকে তাকান, তাদের দেশে কত সুন্দর রিজিওনাল ইন্টিগ্রেশন আছে, তাই না? তো আমরা তো ওটা করতে পারলাম না, কারণ আমাদের কোন দেশের রাজনীতি কিন্তু আমরা প্রতিবেশী হিসেবে সন্দেহের উপরে উঠতে পারিনি। এখন সন্দেহের উপরে উঠে প্রত্যেক দেশ তার তার নিজের মতন করে রাজনীতি চালাবে। সেখানে যদি আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন ঘটে সেটা অন্য কথা, কিন্তু দেশীয় আইন অনুযায়ী যখন আমি আমার কথা বলবো, আমার নাগরিক অধিকারের কথা বলবো, সেখানে অন্য কোনো দেশের আধিপত্য, এটা কোনো ক্ষেত্রে, সেটা গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, পানি ভাগাভাগি বলেন, কোনো ক্ষেত্রে সেটা মেনে নেওয়া হবে না। আপনি ইউরোপের কথা বলেছেন চমৎকারভাবে। ইউরোপের যেমন সবচেয়ে বড় থ্রেট হচ্ছে রাশিয়া, আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে রাশিয়া, সেজন্য ন্যাটো ফর্ম করা হয়েছে এবং এই ন্যাটোর সাথে যোগ দিয়েছে অপর প্রান্তের আমেরিকা। এখন বাংলাদেশের যে অবস্থান আমরা দেখছি যে বাংলাদেশ কয়েকটি বৃহৎ শক্তির সাথে বাংলাদেশ ফ্যাক্টর
আমরা জানি বর্তমানে চায়না এবং আমেরিকার মেরুকরণের প্রশ্নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আমরা জানি রাশিয়া এবং আমেরিকার প্রশ্নেও বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সম্প্রতি ভারত এবং চায়নার মধ্যে যে টেনশন, সেই টেনশনের কারণেও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এখন এই ফ্যাক্টরে আমরা চায়না পৃথিবীর কোনো দেশই বলয়মুক্ত নয়। তো এখন আমরা কি বাংলাদেশকে একটি বলয়মুক্ত নতুন উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে কিনা? বিষয়টা আসলে নিজস্ব স্বার্থের এবং নিজস্ব কল্যাণের। আমরা রাজনীতি করতে গিয়ে বিভিন্ন বলয়ে ঢুকে আমরা আমাদের নিজস্ব রাজনীতির উপর, নিজস্ব গণতন্ত্রের উপর যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখনই আমাকে বিভিন্ন বলয়ে ঢুকে গিয়ে বাড়তি প্রোটেকশন নিতে হয়। আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে আমাদের নিজস্ব দেশের রাজনীতিটাকে ডিফাইন করে সেখানে জনগণের যে ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছিল সেই ক্ষমতাটা ফিরিয়ে দেয়া এবং জনগণকেই প্রকৃত ক্ষমতায়িত করা। আমাদের নিজেদের স্বার্থে যদি আমাকে বসতে হয়, আপনি যে কটা দেশের নাম বললেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, প্রত্যেকেই নিজের নিজের স্বার্থ দেখে আপনার সাথে সম্পর্ক করতে আসবে। আমিও তখন আমার স্বার্থ দেখেই তার সাথে সম্পর্ক করব। আমরা তো এত বছর যাবৎ বাংলাদেশ একটা জাতি হিসেবে আছি এবং কখনো তো এরকম বলয়ের মধ্যে ঢুকে পড়তে হয়নি, বা সকল বলয়কে খুশি করতে নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিতে হয়নি। তাহলে গত 15 বছর এই কাজ আমাকে কেন করতে হলো? তার কারণ হচ্ছে নিজের রাজনৈতিক ক্ষমতাটাকে, নিজের জনগণের থেকে পাওয়া রাজনৈতিক ক্ষমতাটাকে আমি অস্বীকার করেছিলাম। এখন যখন আমাদের রাজনৈতিক ক্ষমতাটা জনগণের কাছ থেকে আসবে, তখন এটা নিয়ে আমি আসলে খুব বেশি একটা চিন্তা করব না। আমার যেই প্রকল্প দেশের স্বার্থে, জনগণের স্বার্থে হবে, আমি সেই প্রকল্প গ্রহণ করব। তা সেটা ভারত থেকেই আসুক, চীন থেকেই আসুক, রাশিয়া থেকে আসুক, আর আমেরিকা থেকেই আসুক। বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পর ভারত শুধুমাত্র একটি রাজনৈতিক দলকেই আস্থায় নিতে পারলো, অথবা একটি রাজনৈতিক দলই ভারতের সাথে তাদের সম্পর্কের বোঝাপড়া করতে পারলো। অন্যান্য রাজনৈতিক দল কেন ভারত কেন সেই সম্পর্ক তৈরি করতে পারলো না, অথবা ভারতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক কেন প্রতিষ্ঠিত হলো না বলে আপনি মনে করেন? এখানে ক্ষমতায় থাকা না থাকার একটা বড় বিষয় আছে। আধিপত্য বিস্তারের একটা চিন্তা ভাবনা থাকতে পারে। এখানে ভারত যদি বাংলাদেশের মানুষকে কনফিডেন্সে না নিয়ে, বা বাংলাদেশের মানুষের সাথে ভারত সরকার সম্পর্ক স্থাপন না করে মানুষকে অস্বীকার করে কোনো দলের দিকে ঝুঁকে যায়, তখন আসলে একটি দল কেন্দ্রিক অবস্থাই হয়ে যাবে। তো আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছ থেকে না খুঁজে বরং ভারতের কাছ থেকে খুঁজলে ভালো হয়। কারণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তো বলেনি যে ভারতের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখবো না। এরকম কি কেউ কাউকে বলতে শুনেছেন? আমি তো কাউকে বলতে শুনিনি। এখন ভারত তার অবস্থান থেকে কেন এমন একটা ধারণার জন্ম দিল বাংলাদেশের মানুষের কাছে, যে সে কেবলমাত্র একটি দলকেই বিবেচনায় নেয়, একটি দল ক্ষমতায় থাকলেই সে বাংলাদেশের মানুষের বন্ধু মনে করে নিজেকে, এবং সে আশ্বস্ত হয়, এই জবাব তো ভারতকে দিতে হবে, এই জবাব তো আপনি আমি খুঁজে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা ছিল, যে ক্ষমতায় থাকার জন্য আসলে ভারতের উপরে হয়তো অতি নির্ভরশীলতা হয়ে গেছিল, কারণ নিজের জনগণের সাথে তো সম্পর্ক ছেদ হয়ে গেছিল। নিজের জনগণের যে রাজনৈতিক প্রক্রিয়া, যে ইলেকশনের প্রক্রিয়া, সেগুলোকে তো সম্পূর্ণই ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেজন্য হয়তো কোথাও একটা গিয়ে আশ্রয় খুঁজতে হয়েছে, এবং সেই আশ্রয় খোঁজার জায়গাটা হয়ে গেছে হয়তোবা একটি বিশেষ দেশ, এবং সেই বিশেষ দেশে হয়তোবা এই অবস্থার কিছু সুযোগ নিয়েছে। আমরা জানি যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন, এবং তিনি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের সবচেয়ে বড় মার্কিন প্রতিনিধি দল। এবং পত্রপত্রিকাতে আমরা জেনেছি যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের একটি একটি প্যাকেজ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে পত্রপত্রিকার মতে। আপনাদের কাছে এই যে ডোনাল্ড লু আসছেন বা মার্কিন প্রতিনিধি দল আসছেন,
এই মার্কিন প্রতিনিধি দল আসার প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারের চিন্তা ভাবনা কি? তাদের এই সফর বাংলাদেশের পরবর্তী যে কয়েক মাস বা কয়েক বছর এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে কতটুকু প্রভাব ফেলবে? তারা এখনো কি নিয়ে আলোচনা করবে সেটা তো পাবলিকলি বলেনি। তবে তারা অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারে। তারা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করতে পারে। তারা নির্বাচনের প্রস্তুতি বা প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারে। ফলে এটা না জেনে বলাটা খুবই মুশকিল। তবে আমরা এ যাবৎকাল মানে গত ২-৩ বছরে যেটা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের নিরাপত্তা, মানবাধিকার এইগুলো নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে। তো আমার ধারণা যে এইগুলো নিয়েও হয়তো তারা কথা বলবেন। আর উচ্চ পর্যায়ের বৈঠক যখন হয় তখন সাধারণত এসব বিষয়েই তারা কথা বলেন। এখন তারা কতটুকু সাহায্যের অফার করবেন, আমাদের কতটুকু সাহায্য প্রয়োজন, এই আলোচনাগুলো যখন হবে তার আগে তো আর কোনো কিছু বলা সম্ভব। আপনাদের বলতে আমি সরকারকে বোঝাচ্ছি, সরকারের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা কোনো ধরনের সাপোর্ট প্যাকেজ যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করার? কংক্রিট কোনো সাপোর্ট প্যাকেজ রেডি হয়েছে এরকম আমার জানা নেই। তবে আমরা তো বলছি যে আমাদের অর্থনীতিকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয় তাহলে বিশ্ব ব্যাংক বলেন বা আইএফএম বলেন, আমাদের সেখান থেকে অর্থের প্রয়োজন পড়বে। তো সেরকম একটা ধারণা তো আমাদের আছে যে আমাদের কিরকম অর্থের প্রয়োজন পড়বে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে সে বিষয়ে আলোচনা হবে কিনা সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট না। আমার কাছে স্পষ্ট না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার কাছে আমার মনে হয় না এখনো কংক্রিট কোনো প্যাকেজ আছে বলে। বাট ওরা অনেক সময় উচ্চ পর্যায়ের আসলেও ওরা আলাপ আলোচনা করে তারপরেও কিন্তু ঠিক করতে পারে যে আমরা এই বিষয়ে আলোচনা করব, পরে হয়তো ৪-৫টা বিষয়ে আমরা স্টিক করব, সেরকমও প্রসেস হতে পারে। অফকোর্স। এবং আমরা নিশ্চয়ই তখন সেগুলি নিয়েও আলোচনা করব। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির কথা আপনি বলেছেন যে এই অর্থনীতি সম্পর্কেও আমরা বিভিন্ন সময় অস্পষ্ট ধারণা পেয়েছি বিগত সরকারের সময়। বিশেষ করে বাংলাদেশের রিজার্ভ কত, বাংলাদেশের জিডিপি কত, অর্থনৈতিক বৈষম্যে যখন ধনী এবং গরিবের মধ্যে পার্থক্যের প্রশ্নে বাস্তবতা কী ছিল, ব্যাংক ঋণ বা ঋণ খেলাপি আসলে কত ছিল, কিংবা কত টাকা পাচার হয়েছে, এগুলি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। আমরা এই বিষয়ে কথা বলবো আপনার সাথে। তবে তার আগে আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন, বিশেষ করে পশ্চিমা বিশ্বের বা যে কোনো মানবতাবাদী দেশের ক্ষেত্রে যেটি হওয়া উচিত, যে তারা বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্রের বিষয়ে তাদের প্রশ্ন থাকে। প্রথমে যদি আমরা মানবাধিকার নিয়ে আলোচনা করি, যেটি আপনি ক্যাম্পেইন করেছেন, আমরা দেখেছি আপনি আন্দোলন করেছেন, আপনি বিভিন্ন সময় চমৎকার চমৎকার আলোচনাও করেছেন বাংলাদেশের মানবাধিকারের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে। আমরা জানি যে র্যাবকে স্যাংশন দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং র্যাব নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা জেনেছি। আমরা জানি যে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত ছিল। এই র্যাব এখন আপনাদের সরকারের অধীনে দৃশ্যমান, তারা কার্যক্রম পরিচালিত করছে। র্যাবের মানবাধিকারের বিষয়ে, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আপনাদের অবস্থান কি? র্যাব বিলুপেরও বিভিন্ন সময়ে দাবি উঠেছিল, সেই দাবির কার্যকারিতা আপনাদের কাছে আছে কিনা? আচ্ছা, আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন তার কিছু কিছু বিষয় কিন্তু আমাদের মধ্যে আলোচিত হয়নি, হবার এখনো সুযোগ হয়নি। ফলে এই সংক্রান্ত যে উত্তরগুলো আমি দেব এগুলো সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত বোঝাপড়া। জি, দেখেন, মানবাধিকার বিষয়ে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই সরকার মানবাধিকারের সমুন্নত রাখার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। এবং আপনি হয়তো বলতে পারেন দেশে এখন এটা হচ্ছে ওটা হচ্ছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু সেইগুলোর কোনোটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা আপনি দেখাতে পারবেন না। যেমন ধরেন, প্রচুর মামলা হচ্ছে, সে মামলায় প্রচুর বিবাদী হচ্ছে, সেই বিবাদীদের আমরা সেখানে স্পষ্ট করে আমাদের অবস্থান বলে দিয়েছি যে মামলা মানেই গ্রেফতার নয়, মামলা হচ্ছে, মামলা নিতে অনেক সময় বাধ্য করা হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই
যথাযথ তদন্ত না করে কাউকে গ্রেফতার করা হবে না। এটা একটা উদাহরণ দিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হয়েছে। একটা উদাহরণ এই জন্য দিলাম যে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনায় এই সরকারের আমরা যারা মুখপাত্র হিসেবে কাজ করছি এবং এই সরকার সামষ্টিকভাবে তার উপর কোনো অভিযোগ আনা যাবে না। আপনি বলতে পারেন যে অনেক জায়গায় মানবাধিকারের লঙ্ঘনের কোনো জায়গায় ঘটনা ঘটছে, আমরা যতটা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার কথা অতটা কার্যকরভাবে এখনো নিয়ন্ত্রণে আনতে পারিনি, সেটা এই মুহূর্ত পর্যন্ত মানতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করি যে কিছুদিনের মধ্যেই আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো। এখানে একটা বিষয় একটু বলে রাখি, এই যে শ্রমিক বিক্ষোভ হচ্ছে, এটার কিছু অ্যানালাইসিস করে দেখা গেছে যে এটার অনেকটা বিক্ষোভই কিন্তু ক্ষমতার পালা বদলের কারণে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হচ্ছে। কিছু কিছু হচ্ছে যে মালিক পালিয়ে গেছেন, বেতন দেওয়ার নাই, কোন জায়গায় মালিক গ্রেফতার, বেতন দেওয়ার নাই, কোন জায়গায় শ্রমিকদের নিজস্ব কিছু যৌক্তিক দাবি আছে। ফলে এক এক জায়গায় এক এক কৌশলে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু কোনো নিপীড়নমূলক ব্যবস্থা এখনো গ্রহণ করি নাই। আমরা যখন আনসারের বিষয়ে আলাপ আলোচনা করি, সকলের সামনে ঘোষণা দিলেন আনসার ভাইয়েরা যে আমরা মেনে নিয়েছি, তারপরে নিচে গিয়ে আবার উপরে উঠলেন আমরা আরেকটা দাবি আছে আমাদের, হ্যাঁ। ফলে সেখানেও কিন্তু আমরা কোনো নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করি নাই। ফলে আমরা একটা ট্রেন্ড সেট করছি, আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে, কারণ আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরপরই পুলিশ কাজে ফেরার মতন পরিবেশ তাদের ছিল না, এখনো সেখানে চ্যালেঞ্জ আছে। এবার যদি র্যাবের প্রশ্নে আসি, আপনারা জানেন যে জাতিসংঘের একটা দল আসছে এবং তারা এসে একটা তদন্ত করবে যে কেন, মানে কি হলো এই 5ই আগস্ট পর্যন্ত ঘটনাটা কি হলো, কারা করলো, এই যে অতিরিক্ত বল প্রয়োগ এটার জন্য দায়ী কে। পাশাপাশি আবার 5 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে, যেই কমিশন যে র্যাবের বিরুদ্ধে কথাগুলো বলা হয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং গুম, এই কমিশন কেবল গুমের তদন্তটুকু করবে। এই তদন্তগুলো যখন হয়ে যাবে এটা খুবই প্রকাশ্যে হবে, কোনো কিছু গোপনে হবে না। তদন্ত প্রক্রিয়া তো আর প্রকাশ্যে হয় না, কিন্তু তদন্ত হয়ে গেলে সবকিছুই প্রকাশ করা হবে। তো এই তদন্ত রিপোর্ট গুলো যখন আমরা হাতে পাবো, তখন ওই ব্যাপারটা যে র্যাবকে নিষিদ্ধ করা হবে নাকি র্যাবকে আবার নতুন করে সাজানো হবে, পুলিশের কোন জায়গায় মোটিভেশন লাগবে, পুলিশকে এই যে কনফ্লিক্ট অ্যাড্রেস করার ক্ষেত্রে সে বল প্রয়োগ করে ফেলে, এই বল প্রয়োগ না করে আধুনিক পদ্ধতিকে এগুলোর ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে, দোষীদের কেমন করে শাস্তি দেওয়া হবে, এইগুলো এই তদন্তের পরে আসবে। এখানে তদন্তের আগে আগ বাড়িয়ে কথা বলার আমার কোনো সুযোগ। ধন্যবাদ আপনাকে। এই যে র্যাবের বিষয়ে আপনাদের অবস্থান, এই যে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি যারা গুমের জন্য তদন্ত করবেন, তারা কি জাতিসংঘ থেকে তদন্ত করছেন নাকি বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো তদন্ত কমিশন? এটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ। এখানে আমাদের হাইকোর্টের বিচারপতি আছেন, অন্য একজন বিচারক আছেন এবং মানবাধিকার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করেছে এমন যারা গুমের বিরুদ্ধে কাজ করেছে, গুম বিষয়টাকে সামনে এনেছে এমন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি আছে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের একটা উদ্যোগ। যেই প্রক্রিয়াটা হবে, গুম সংক্রান্ত যে আন্তর্জাতিক কনভেনশনটা আমরা অতি সম্প্রতি এই সরকার অনুস্বাক্ষর করেছে, সেই কনভেনশনের আলোকেই তারা এই তদন্ত প্রক্রিয়াটা পরিচালনা করবেন। ফলে এখানে আন্তর্জাতিক সম্পৃক্ততা হচ্ছে কনভেনশনের, আন্তর্জাতিক আইনের। আর জাতিসংঘ থেকে যেটা আসবে সেটা ভিন্ন ব্যাপার, সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের সময় যে নৃশংসতা, বর্বরতা, অতিরিক্ত বল প্রয়োগ সংগঠিত হয়েছে, তারা সেগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং হিসেবে আসবে। আমি জানি এই প্রশ্নের পরবর্তী প্রশ্নের উত্তর দিতে দিতে আইদার আপনার মুখস্থ হয়ে গেছে অথবা আপনি প্রচণ্ড বিরক্ত, কিন্তু তারপরে আমি প্রশ্নটা করবো। সেটি হচ্ছে নির্বাচন। এই সরকারের যখন আসে অন্তর্বর্তীকালীন সরকার, সবারই একটি আকাঙ্ক্ষা, বিশেষ করে রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষা যে নির্বাচন কবে হবে। এবং আপনারা বিভিন্ন সময় সংস্কারের কথা বলেছেন, আপনারা বলেছেন যে যতদিন সংস্কার কার্যক্রম শেষ হচ্ছে না বা সংস্কারের জন্য যতদিন প্রয়োজন তার পরবর্তীতে আপনারা নির্বাচন দিবেন, একদিন বেশিও থাকবেন না, একদিন কমও থাকবেন না। 1 মাস পর কি আপনাদের মনে হয়েছে যে আসলে এখন একটি সময় এসছে জাতিকে আশ্বস্ত করার, বিশেষ করে রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করার যে নির্বাচন কবে হবে? জাতি আশ্বস্ত আছে বলেই আমার বিশ্বাস।
আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছি সাধারণ মানুষের কাছ থেকে আমরা একেবারেই বিচ্ছিন্ন নই। ফলে জাতি আশ্বস্ত আছে। জাতির বড় দাবি হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব যেন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটা করার। জাতি হয়তো বলছে না, বুঝতে পারছে, কিন্তু আমরা জানি যে অর্থনৈতিক অবস্থাতেও আমাদের আমূল সংস্কার করতে হবে এবং অর্থের যোগান নিশ্চিত করতে হবে। আমরা সেই কাজও খুব দ্রুতই হয়তো করে ফেলব। আমরা যখন প্রথম দিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলাম তখন যতটুকু জানতাম আজকে তার থেকে অনেক বেশি জানি, তাও এখনো সম্পূর্ণ জানি না। যে সংস্কারের যে দাবি সমাজ থেকে উঠছে এটা একটা অনেক লম্বা তালিকা। যত পেশাজীবীদের বলেন, সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলের সাথে বলেন, কথা হয়েছে, সবাই বলেছি সংস্কারটা করে দিয়ে তারপরে নির্বাচনে যান। একটা জাতি 2009 সালের পর থেকে আর ভোট দিয়েছে বলা যাবে না। হ্যাঁ, কিছু স্থানীয় সরকার নির্বাচনে হয়তো তারা কিছু কিছু জায়গায় ভোট দিতে পেরেছে, কিন্তু জাতীয়ভাবে পুরো জাতি ভোট দেয়নি। কাজে ভোট দেওয়ার তার একটা আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে। এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করলো, এরাও কিন্তু ভোট দেয়নি। আজকে যার বয়স 40 সেও হয়তো ভোট দেয়নি, কারণ ভোট দেওয়ার সে কোনো সুযোগ পায়নি তো কখনো। যদি জাতির মধ্যে ভোট দেওয়ার একটা তীব্র আকুতি আছে সেটা থাকাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে ভোট দেওয়ার আকুতি থেকে সংস্কারের আকুতিটা অনেক বেশি প্রবল, অনেক বেশি শক্তিশালী। সকলেই চাচ্ছে যে সংস্কারের পরে এমন একটা নির্বাচন হোক, যেই নির্বাচনে যে ক্ষমতায় আসবে সে আর আগের মতন যে চায় লঙ্কায় সেই হয় রাবণ হতে পারবে না। এবং রাজনৈতিক দলগুলো থেকেও এখনো পর্যন্ত বলা হয়েছে যে প্রয়োজনীয় সংস্কারের জন্য তারা আমাদেরকে প্রয়োজনীয় সময় দেবে। ফলে এখনো কোনো সময় আমি আপনাকে নির্ধারণ করে বলতে পারছি না। এই সময়টা আপনাকেও কিন্তু নির্ধারণ করতে হবে যে আপনি আসলে চান কি। আপনি কি চান যে একটা নির্বাচন হোক, আমরা চলে যাই? জাতি কি সেটা চায়, নাকি জাতি সত্যিকার অর্থে যে কমিশনগুলো করা হলো সেই কমিশনগুলোর রিপোর্টের বেসিসে জনমত যাচাই করে সংস্কার সম্পন্ন করে বা সংস্কারের সুনির্দিষ্ট অঙ্গীকার করে তারপরে নির্বাচনে চায়? আমার আমার যেটুকুর কথা মানুষের সাথে হয় তাতে আমার মনে হয় বা পত্রপত্রিকায় আমি যা পড়ি তারা দ্বিতীয়টা চায়। অর্থাৎ সংস্কার করে মানুষের আকাঙ্ক্ষা আপনারা মনে করছেন যে সংস্কার করে তারপরে নির্বাচনটা দেয়া উচিত। এখন ভিন্ন কোনো আকাঙ্ক্ষা কি আপনি কোথাও দেখেছেন? আমার প্রশ্ন, আমি তো ভিন্ন কোনো আকাঙ্ক্ষা কোথাও দেখিনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার পরিচালনাকারী সাইটগুলো আছে, যারা ওর বোন ও কানাডায় ট্রান্সফার হয়েছে, আমার BMW গাড়ি হয়ে গেছে, এসব কথা বলে, তারাও কিন্তু এই কথাটা এখন বলছে না। হ্যাঁ, জাতি নির্বাচন চায়, কিন্তু জাতি তার চাইতে অনেক বেশি সংস্কার চায়। আর সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, দলীয় সরকারের এক ধরনের পরিচালনা পদ্ধতি মানুষ আর নিতে পারছে না। আর এই প্রজন্ম তো পারছেই না। 60% বেশি তরুণী হচ্ছে এই প্রজন্মের। তারা তো একদম নতুন একটা বাংলাদেশ চাচ্ছে। 15 বছরের জঞ্জাল অথবা 53 বছরের জঞ্জালের সেই সংস্কার করতে আসলে কতদিন লাগবে সেটিও আমরা জানতে চাইব আপনার কাছে। তবে তার আগে যাব ছোট্ট আরেকটি বিরতিতে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। আমাদের বিশেষ অতিথি সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি প্রথমবারের মতো আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শুধুমাত্র ব্রিটিশ বাংলাদেশি, ইউরোপিয়ান বাংলাদেশি এবং আমেরিকা এবং কানাডা থেকে যারা দেখছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আসলে প্রবাসীদের ভূমিকা। আমরা জানি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে বিশেষ করে ব্রিটেন প্রবাসীদের যে অনবদ্য ভূমিকা আছে বাংলাদেশ বিনির্মাণে। এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন এবং কথা আমরা শুনছি, সেই নতুন বাংলাদেশে আসলে প্রবাসীদের ইনক্লুসিভিটি আসলে এই সরকার কতটুকু অনুধাবন করছেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদের কোনো কর্মপরিকল্পনা আছে কিনা যে প্রবাসীদের চিন্তা চেতনা, প্রবাসীদের দক্ষতা, প্রবাসীদের যে হিউজ পরিমাণে কন্ট্রিবিউশনের সুযোগ আছে সেই সুযোগকে কাজে লাগানোর কোনো চিন্তা চেতনা এবং ধারণা তাদের আছে কিনা সে সম্পর্কে জানবো সৈয়দা রেজওয়ানা হাসানের কাছ থেকে। তবে তার আগে যাব ছোট্ট আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকবেন।